17 মার্চ 2025 সিলেট বিমানবন্দর। কয়েক হাজার মানুষ ব্যারিকেডের সামনে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে। 27 বছর বয়সী কোকড়ানো চুলের এক যুবক প্লেন থেকে নামলেন। আর সেই মুহূর্তে বোঝা গেল বাংলাদেশ ফুটবল, যেটাকে আমরা বহু বছর ধরে মৃত ভেবে নিয়েছিলাম, সেটা আসলে পুরোপুরি শেষ হয়ে যায়নি। হামজার আগে বাংলাদেশ ফুটবল কোথায় ছিল সেটা বুঝতে হলে বাস্তবতাটা সোজাসাপটা বলতে হয়। ফিফা র্যাঙ্কিংয়ে আমরা 211টি দেশের মধ্যে ছিলাম 185 নম্বরে। মন্টসেরাট, সেশেলস কিংবা বাহামার মতো ছোট দেশের নিচে ছিলাম আমরা, যাদের জনসংখ্যা ঢাকার একটি থানার সমানও নয়। গত প্রায় 3 দশক ধরে ক্রিকেট দেশের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছিল। টাকা, কাভারেজ, স্পন্সর, স্বপ্ন সব। ফুটবল পড়েছিল অব্যবস্থাপনা, দুর্নীতি আর অবহেলার মধ্যে। শক্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছিল না ঠিকঠাক ট্যালেন্ট ডেভেলপমেন্ট। যে ফুটবল একসময় মানুষের আবেগ আর পরিচয়ের অংশ ছিল, সেটা ধীরে ধীরে হারিয়ে যেতে বসে গুরুত্ব আর প্রভাব। এই সময়টাতে যখন বাংলাদেশ ফুটবল ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বাংলাদেশ থেকে প্রায় 7,500 কিলোমিটার দূরে, তখন ইংল্যান্ডের লেস্টারশায়ারে বড় হচ্ছিল এক বংশোদ্ভূত বাংলাদেশি ছেলে, নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড অনূর্ধ্ব-21, অনূর্ধ্ব-23, লেস্টারের হয়ে নিয়মিত ম্যাচ, FA কাপ জিতা, ইউরোপা লিগে গোল করা, অ্যানফিল্ড, ওল্ড ট্রাফোর্ড, আইকনিক ওয়েম্বলি, কোথায় খেলেননি হামজা? লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, সিটির মতো দলের বিপক্ষে খেলেছেন। সালা, কেভিন ডি ব্রুইনের মতো খেলোয়াড়দের বিপক্ষে সরাসরি লড়েছেন। এমন একজন খেলোয়াড়ের সামনে অপশন ছিল অনেক। কিন্তু ঠিক 1 বছর আগে 2024 সালের 19 ডিসেম্বর তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি খেলবেন বাংলাদেশের হয়ে। এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ আসেনি। 2016 সাল থেকে কিছু বাংলাদেশি ফুটবল ফ্যান, বিশেষ করে আরেফিন জিসানের মতো মানুষ, বছরের পর বছর ধরে সোশ্যাল মিডিয়ায় চেষ্টা চালিয়ে গেছেন যেন হামজা বাংলাদেশকে বিবেচনা করে অন্তত। অবশেষে 2024 সালের আগস্টে সে বাংলাদেশের পাসপোর্ট পায়। ডিসেম্বরে ফিফার ক্লিয়ারেন্স আসে। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. আর 25 মার্চ 2025 হামজা ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন। এই একটা ম্যাচেই সব বদলে যায়নি, কিন্তু বদলানোর শুরুটা ঠিক এখান থেকেই হয়েছিল। এই ম্যাচের প্রভাব যতটা না মাঠে ছিল, তার চেয়ে বেশি ছিল মাঠের বাইরে। ইন্ডিয়া তাদের গ্রেটেস্ট অফ অল টাইম সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে মাঠে নামায়। পুরো ভারতবর্ষ টের পায় হামজা নামটার ভার। হামজার অভিষেকের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 32 জনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাফুফের সঙ্গে যোগাযোগ করে। ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, আমেরিকা, সুইডেন সব জায়গা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা বলছে তারা বাংলাদেশের হয়ে খেলতে চায়, যা আগে কখনো দেখা যায়নি। আগে কাউকে আমাদের হয়ে খেলানোর জন্য আমরা তার ধারণা দিতাম, এখন উল্টোটা হচ্ছে। এটাই দি হামজা ইফেক্ট। মাঠের ভেতরে হামজার প্রভাবও আলাদা। তিনি শুধু রাইট ব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডারই নন, তিনি স্পেস বোঝেন, গেমের গতি নিয়ন্ত্রণ করেন, গোল করেন, আশেপাশের খেলোয়াড়দের জায়গা ঠিক করে দেন। অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছিলেন হামজা দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়, আর তাকে ঘিরেই দলকে সাজাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে যখন হামজাকে ভারতের কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রীর সঙ্গে তুলনা করতে বলা হয়, জামাল তখন রাগঢাক রেখেই বলেন, I think Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. শিলংয়ে ভারতের বিপক্ষে সেই ড্র কোনো কাকতালীয় ঘটনা ছিল না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 ফিট উচ্চতায় যেখানে বাংলাদেশ সবসময় সমস্যায় পড়ে, সেখানে মাঝমাঠটা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের। সে ম্যাচটাই বহু বছর পর ভারতের বিপক্ষে আমাদের প্রথম ক্লিন শিট। 1 মাসের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 2 ধাপ উপরে উঠে যায়। কাগজে কলমে ছোট মনে হলেও বাস্তবে এটা ছিল মস্ত বড় একটা ধাপ। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, হামজা একা এই গল্পের নায়ক নন। তিনি নিজে কোনো দরজা খোলেননি। তিনি হেঁটে ঢুকেছেন সেই পথে যেটা তার আগেই দুজন মানুষ নিজেদের ঘাম আর আত্মত্যাগ দিয়ে খুলে রেখেছিলেন। প্রথমজন জামাল ভুঁইয়া, বাংলাদেশের ইতিহাসে প্রথম নন রেসিডেন্ট ফুটবলার। এরপর আসে তারিক কাজী। জামাল আর তারিক এই দুজনই প্রথম দেখিয়ে দিয়েছেন প্রবাসী খেলোয়াড়রা শুধু বাংলাদেশে খেলতেই পারেন না, তারা পারেন খেলার মান বাড়াতে। তারা প্রমাণ করেছেন ইউরোপে বড় হওয়া একজন ফুটবলারের জন্য ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দেশের হয়ে খেলা মানেই আত্মসম্মান বিসর্জন নয়। জামাল আর তারিক না থাকলে হামজার গল্প হয়তো লেখাই হতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হামজা এত কিছু স্রেফ কয়টা টাকার জন্য করছেন না। লেস্টারের প্রতি সপ্তাহে 50,000 পাউন্ড পাওয়া ছেলেটা কেন বাংলাদেশে ম্যাচ প্রতি $200 খেলবে? হামজা খেলছেন নারীর টানে, শেকরের টানে। হামজা লেস্টারে মাদ্রাসায় পড়েছেন, ভাঙা ভাঙা সিলেটি ভাষায় কথা বলেন, মাঠে নামার আগে মায়ের কাছে শেখা দোয়া পড়েন। হামজা কোনো সহজ সুযোগের খোঁজে নাম লেখানো ভারতে খেলোয়াড় নন। তিনি প্রিমিয়ার লিগের মাটিতে গড়ে ওঠা একজন ফুটবলার। চাইলে ইংল্যান্ডের জার্সি গায়ে তুলতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন তার মায়ের দেশের রং। কারণ এই সিদ্ধান্তটা কেবল ফুটবলের নয়, হৃদয়েরও। এই কারণে মানুষের সঙ্গে তার একটা আলাদা কানেকশন তৈরি হয়েছে।
আগে যেসব প্রেস কনফারেন্সে 20 জন সাংবাদিক আসতো, এখন সেখানে আসেন 200 জন। বিমানবন্দর, হোটেল, ট্রেনিং গ্রাউন্ড সব জায়গায় মানুষ ভিড় করছে। বাচ্চারা লাল সবুজ জার্সি পরে হামজার নাম ধরে চিৎকার করছে। বহু বছর পর বাংলাদেশ ফুটবল আবার ট্রেন্ডি হচ্ছে। কিন্তু হামজা একা কিছু করতে পারবেন না। হামজা এক খেলোয়াড়ের দল বদলে যাওয়ার গল্প নন। হামজা একটা ব্লুপ্রিন্ট, একটা সুযোগ যেটা খুব কমই আসে। কিন্তু প্রশ্ন হলো, বাফুফে কি এই সুযোগ কাজে লাগাতে পারবে? হামজার প্রকৃত প্রভাব গোল বা অ্যাসিস্টের সংখ্যায় মাপা যাবে না। সেটা বোঝা যাবে বাংলাদেশ তাকে ঘিরে একটা কার্যকর কাঠামো গড়ে তুলতে পারে কিনা তাতে। যদি তারা সেটা করতে পারে, তাহলে এটা কোনো সাময়িক সমাধানের গল্প হবে না, এটা হবে এক নতুন যুগের সূচনা। হামজা আসার আগ পর্যন্ত বাংলাদেশের ফুটবল কর্পোরেট দুনিয়ার কাছে প্রায় অদৃশ্যই ছিল। ফেডারেশন তখন কার্যত দেউলিয়া। কিছুদিনের মধ্যেই ঘটে গেল এমন কিছু যা আগে কখনো ঘটেনি। দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে 5 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করে। বাফুফে কেবল ইউসিবিতেই থেমে থাকেনি। বিকাশ হামজাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করে। দেশজুড়ে বড় পরিসরে ক্যাম্পেইন, বিলবোর্ড, বিজ্ঞাপন সবখানেই কেবল ফুটবল ও হামজা। একসময় যে ফুটবলকে টিকিয়ে রাখায় দায় হয়ে উঠেছিল, ছিল না নিদেন পক্ষে কোনো কিট স্পন্সর। হঠাৎ করে সেই ফুটবলই অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় হয়ে উঠল। টেকনো, বিএসআরএম কিংবা বিকাশের মতো কর্পোরেশনগুলো প্রথমবারের মতো ফুটবলের দিকে তাকিয়ে লাভের অঙ্ক দেখতে শুরু করলো। তারা দর্শক দেখছে, আগ্রহ দেখছে এমন এক তরুণ প্রজন্মকে যাদের আবেগের কেন্দ্রে আছে ফুটবল। 2025 সালের জুনে ভুটানের বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচে হামজা তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। ম্যাচটা হয়তো বড় কিছু না, প্রতিপক্ষও বড় কিছু নয়, কিন্তু আমাদের সেই উদযাপনটা ছিল ঠিক যেন বিশ্বকাপ জিতে ফেলার মতো। কারণ এটা শুধু একটা গোল ছিল না, এটা ছিল একটা প্রমাণ যে লেস্টারে বড় হওয়া সিলেটি শেখরের একটা ছেলে দেশে ফিরে সত্যিই কিছু বদলাতে পারে। প্রমাণ যে বাংলাদেশের ফুটবল মরে যায়নি। এখন প্রশ্নটা এটা নয় যে হামজা এই দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। প্রশ্নটা হলো, বাংলাদেশ কি তাকে ঘিরে এগোতে পারবে কিনা।